কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী। তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবেই উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। আমরা দেশের মানুষের অধিকার চাই, আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 25শে মার্চ নিরস্ত্র নিরীহ ঘুমন্ত বাঙালির ওপর নির্বিচারে চালানো হয় পৃথিবীর জঘন্যতম নির্মম হত্যাযজ্ঞ। হানাদারদের কাছ থেকে দেশকে মুক্ত করার জন্য কৃষক, শ্রমিক, ছাত্র জনতা দাবানলের মতো জ্বলে উঠে শুরু হয় মুক্তিযুদ্ধ। শুধু দেশের মানুষকে ভালোবেসে পাক বাহিনীর কাছ থেকে এ দেশকে মুক্ত করতে নিজের জীবন উৎসর্গ করে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ হাফিজুর রহমান অলি। মুক্তিযুদ্ধে যাওয়ার ব্যাপারে পরিবার থেকে কোনো বাধা ছিল না, তবে মা একটু ব্যথিতভাবেই আমাদেরকে বিদায় দিয়েছেন। আমি আর হাফিজুর রহমান একসাথে মুক্তিযুদ্ধে যাইনি, হাফিজুর রহমান আগে গেছে, পরে আমি গেছি। গিয়ে আমি ওখানে যুদ্ধে অংশ নিয়েছি। হাফিজুর রহমানকে আর আমি পাইনি। কিছুদিন পরে শুনলাম যে সে শাহাদাত বরণ করেছে এবং তার কবর দেওয়া হয়েছে। ওখানকার লোকে নিয়ে তারা কবর দিচ্ছে। সেই কবরটা আমি গিয়ে দেখি এবং এখনও কোনো কোনো সময় সুযোগ পাইলে যে সেই কবর দেখি। যেদিন শহীদ হয়েছে সেদিন সকালবেলা বার্নিকুলার নিয়ে উঠছিল দাঁড়ায় দেখতে, সাথে সাথেই তাকে গুলি করা হয়েছে মেশিন গানে, সে নিহত হয়েছে। তার কবর সিলেটের বাঁশতলী না কি জানি একটা গ্রাম পাহাড়ের নিচে সেখানে আছে। সেখানে আমরা কয়েকবার গেছি, সময় পেলে সুযোগ পেলে যে আমরা সেই কবর জিয়ারত করি। আমি আসার পরই মা জানতেন না, আমিও জানতাম না যে হাফিজুর রহমান শাহাদাত বরণ করেছে। মা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওর কথা বলতে গেলে মুহূর্তের জন্য ভুলতেন না। সেই এসএসসি পাশ করার পর জগন্নাথ কলেজেও ভর্তি করে দিচ্ছি, জগন্নাথ কলেজেও লেখাপড়া করতো। সেকেন্ড ইয়ারে যখন পড়তো তখন যুদ্ধে গেছে, তো ফেরত আসেনি। বড় ভাই হিসাবে আমাকে খুব ভয় পেত, কোনো কিছুই সরাসরি আমার কাছে ডিমান্ড করতো না। মার কাছে বলতো, মা আমারে বলতেন, সেভাবেই ওর প্রয়োজন যেগুলি হতো আমি মিটানোর চেষ্টা করতাম। বড় ভাই ছোটদের প্রতি যে সহনশীল চিন্তা, এবং আমি যেহেতু সবার সর্বকনিষ্ঠ ছিলাম সেজন্য আমাকে সে অনেক আদরের চোখেই দেখত। সর্বদিকেই তার একটা
খ্যাতি এবং কীর্তি মানুষের সামনে বিভিন্ন কর্মকাণ্ডে, যেমন লেখাপড়ায় তেমনি খেলাধুলায়, এবং সকলেই তাকে ভালোবাসত এবং অতি সাহসী ছিল। এই সাহসিকতার তিনি ম্যাট্রিক পাস করে স্বাধীনতা পূর্বেই সে জগন্নাথ কলেজে ইন্টার ভর্তি হয়েছিল এবং ফার্স্ট ইয়ার শেষ করার পরে সেকেন্ড ইয়ার অবস্থানেই ৭১-এর মুক্তিযুদ্ধ যখন আরম্ভ হলো, যখন 25শে মার্চ সেই রাত্রিতে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই রাজারবাগ, এগুলো যখন রাত্রে যেভাবে গোলাগুলি আরম্ভ হলো, এটাতে সে আরও বিচলিত হয়ে গেল যে আর এই দেশে থাকা যাবে না, এই দেশকে হানাদার বাহিনী থেকে মুক্ত করতে হবে। এই চিন্তায় সে যেহেতু অত্যধিক সাহসী ছিল এবং সে পারে তো তখনই যদি তার কাছে কিছু থাকতো তখনই সে তাদের বিরুদ্ধাচারণ করার চেষ্টা করত। আর বঙ্গবন্ধুর এক ঘনিষ্ঠ কর্মী ছিল আমার বড় ভাই, যিনি বর্তমান এমপি। উনি সক্রিয়ভাবে তখন আওয়ামী চিন্তায় রাজনীতি করত। এর চিন্তায় আমার মেজো ভাইও শহীদ হাফিজুর রহমান অলি, উনিও আওয়ামী চিন্তায় বঙ্গবন্ধুর নেতৃত্বকে সেও ধরে রেখেছিল এবং সেই চিন্তায় সে চলাফেরা করত। এপ্রিল মাসের খুব সম্ভব এই 15 থেকে 20 তারিখে এর ভিতরে হঠাৎ করে একদিন রাত্রে জেগে দেখি যে তিনি নাই। কোথায় গেল বাবা তো ছিল না, মা ভাই কেউ জানে না। সে মাকে একটা চিঠি দিয়ে গেছে, চিঠি রেখে গেছিল, মা আমি দেশ পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি ভারতে আগরতলায় ওখানে চলে যাব, ওখান থেকে আমি যুদ্ধ করব তাদের বিরুদ্ধে। সেই চিন্তায় সে আগরতলা চলে গেল এবং আগরতলায় মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এপ্রিল মে মাসে খুব সম্ভব, মে কি জুন, এর ভিতরে সে ট্রেনিং কমপ্লিট করে বাংলাদেশ ফিরল। কমান্ডিংটার সে এই চার্জে ছিল, অন্তত 10-15-20 জন সে নিয়ে ব্যাক করলো মাতুলে আসার পর সায়দাবাদে একটা এই পোল, বিদ্যুতের পোল, এইটারে তারা করলো, একদিন অপারেশন করবে তারা। এই পোলটার উপর দিলে হয়ে যাবে, অন্তত লাইন কানেকশনগুলো তাদের ক্যান্টনমেন্টের কানেকশনগুলো বন্ধ হয়ে যাবে। এই চিন্তায় তারা এইখানে মাইন্ড ফিট করে ওইখানে ওইটারে করতে গেছে, ওইখানে এটা তারা করবে। ডিসেম্বরে তো স্বাধীন, সেপ্টেম্বর কি অক্টোবর সে ওইখানে সুনামগঞ্জে সম্মুখ যুদ্ধ এবং বর্ডারের পাশে, ইন্ডিয়ান বর্ডারের একটা কাছাকাছি, ওই বর্ডারের পাশে ওইখানে ব্যাংকার হয়েছিল, ওইখানে আর্মিরা করছিল। ওইখানেই যারা ছিল ওই ইয়েরা বললো যে ব্যাংকারে আইসা সেল পড়ছিল, সেলে তার দেহ প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মায় ওর একটা শোক, এই শোকে আমরা সকলেই শোকাহত এবং মা সাংঘাতিকভাবে এই ছেলেটা, তার এই মেজো ছেলেটা মারা যাওয়ার পরে এত কষ্ট সে নিছে যেটা আমাদের আর বলার কোনো ছিল না। আমি শুকরিয়া জানাই যে আমি বীর মুক্তিযোদ্ধা শহীদ হাফিজুর রহমান অলি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পাওয়ার জন্য, তার অসামান্য অবদানের জন্য এলাকাবাসী তার স্মৃতিটা ধরে রাখার জন্য তার নামে এই স্কুলটা করেছেন, যেন যুগ যুগ ধরে যেন তার নাম থাকে যে অলি বীর মুক্তিযোদ্ধা। আমরা এখানে তার নামে স্কুল, এই স্কুলে চাকরি করতে পেরে বা স্কুল পরিচালনার দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দ বোধ করি। পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নিশ্চিত মৃত্যু জেনেও বীরের মতো শহীদ হন বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া। 1971 সন 17 অক্টোবর দয়াগঞ্জে আমরা এই অপারেশনটা করি। সেখানে আমাদের আগে থেকেই রেকি করা ছিল, আমরা প্রায় 7-8 জন ওইখানে এই যুদ্ধে অংশগ্রহণ করি। রেল ব্রিজের পূর্ব পাশে থেকে উত্তর পূর্ব পশ্চিমে
এটা ঘরটা ছিল লম্বা প্রায় 20-25 ফিটের মতন। ঘরে ছিল 2টা দরজা। তা আমরা পাশের এক বাড়িতে বসে এই আর্মস টার্মস সব ঠিক করি। দেখলাম তারা ঘুমন্ত অবস্থায় তারা শুয়ে আছে। এমন এই 2-3 মিনিটের মধ্যেই দেখতে পেলাম যে তারা হুড়া করে ওখানে করতেছে, কেউ প্যান্ট পিনতেছে, কেউ জুতার ফিতা লাগাইতেছে, কেউ করতেছে। এই মুহূর্তেই আমি, লুৎফর রহমান আর গ্যান্ডারিয়ার কবির পরামর্শ করা যে এখন কী করা যায়, যদি তারা হাতে আর্মস নিয়ে নেয় তখন আমরা আর এখান থেকে একটু ফেরত যেতে পারবো না। এই অবস্থায় আমাদের একটা রেকিমেন্ট ছিল, মেজবাউদ্দিন করে নাম, ওই যে আপনার পাকা ব্রিজটা, দেওয়ানগঞ্জের যে পাকা ব্রিজটা এইখানে অবস্থান করছিল। আমি সে একটা সাদা রুমাল দিয়ে আমাদেরকে ইঙ্গিত দিবে যে কিবরিয়া গেছে, ওই ব্রিজের উপরে একটা সেন্টি আছে, কিবরিয়া সেই সেন্টিকে মারার জন্য ওইখানে গেছে, যে তাকে আত্মসমর্পণ করাইব, তারপরে রুমাল দিয়ে আমাদেরকে দিব যে তোমরা অপারেশন করো। তো আমি এই অবস্থায় দুইজনই করলাম যে এই যদি দেরি করি এই অপেক্ষায় আমরা একজনও বাঁচতে পারবো না। তাই দুইজনই করলাম কি, হঠাৎ করে আমি পূবের দরজা দিয়া ও উত্তরের দরজা দিয়া 2টা মেশিন গান নিয়ে তাদেরকে অ্যাটাক করি। তারা কেউ আর হাতে নিতে পারে নাই। ইন দি মেনটাইমই তারা আমরা 1 মিনিটের মধ্যেই 1-2 মিনিটের মধ্যে আমরা অপারেশন আমরা সাকসেস করি। ওইখানে ব্রাশ ফায়ার দিয়া তাদেরকে, ওখানে ছিল প্রায় 13 জনের মতো। 2 জন আপনার বিবিসির খবরেই, সন্ধ্যা বিবিসির খবরই বলছি যে 9 জন স্পট ডেড, 2 জন উন্ডেড। কিবরিয়া ছিল ওই সেন্টির অপেক্ষায়। ওই সেন্টিকে সে মাইরা নিচের দিকে মাইছে। আপনার দয়াগঞ্জ ব্রিজের ওই বাজারে আর্মি, গ্যান্ডারা স্টেশনে আর্মি, তারাও ওখান থেকে গোলাগুলি শুরু করে দিয়েছে। আওয়াজ পাই তারা ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছে। কোন দিকে কী হইতেছে এইটার খবর নেই। আমার তখন এমন একটা অবস্থা হয়েছে যে আত্মচিৎকার দিয়া, যে আর্মিরা 5 ফিট দূর, তো 5 থেকে 6-7 ফিট দূর ব্রাশ ফায়ার হইতেছে, তখন আত্মচিৎকার দিয়ে আমার দৈরা হালাইতে লইছিল। একটা গুলি খাইও, তখন আমি আবার একটু পিছন দিকে সইরা আবার তার এই 2-3 রাউন্ড গুলি করলাম। এমন অবস্থায় আমি নিচে নামছি, আমার গলামলা শুকায় গেছে। পানি পামুক, ওই পানির যে কি একটা অবস্থা, পানি যে কেলিয়া ওই আর্মিরা রাহে, তখন বুঝতে পারলাম যে না, এই পিছনের খালে আমি আপুর কইরা নামছি, নাইমা 1 আঞ্জুল এই গুয়ের পানি খাইছি। খাওয়ার পরে তারপরে আবার মেশিন গানটা আমি লোড করি, লোড করে আবার দৌড়ে আমি পূব দিকে চলে আসি। কিবরিয়া ওখানেই মারা যায়, সেটা আর আমরা দেখি নাই। ওখান থেকে আমরা লাশ উদ্ধার করছি। ওখানে পাক বাহিনীর গুলিতেই সে মারা গেছে। তো খারাপ লাগে, ওই যে একজন গেলাম অপারেশনে, তাকে থুয়ে এলাম, আমরা বাইসে এলাম, তো খারাপ লাগছেই। আমাদের এই কবরস্থানেই তাকে দাফন করা হয়েছে। একজন ভালো বক্সার ছিল, খুব সাহসী মুক্তিযুদ্ধে একজন আমরা হারাইছি। আমরা চাই যে আমাদের যেন একটা স্মৃতিসৌধের মতন একটা কিছু মুক্তিযোদ্ধাদের হোক, এই আশা আমি ব্যক্ত করি। তখন আমার বয়স প্রায় 10-12 বছর বয়স। আমি যখন আমরা রাস্তার মধ্যে খেলাধুলা করতেছি, তখন খবর পাইলাম যে দেয়াগঞ্জে ব্রিজের উপরে অপারেশন চলছে। গোলাগুলির আওয়াজ খুবই পাইলাম। পাওয়ার পরে শুনলাম যে এইখান থেকে মাতুয়েলের একজন লোক মারা গেছে। কী নাম? তার নাম গোলাম কিবরিয়া, মারা গেছে। পরে লাশটা আনার জন্য সবাই মানে উত্তেজনা হয়ে গেছে যে কী করে ওইটা আনা যায়, আর্মিদের জন্য ঢুকতে পারতেছে না। মামা সাহস করে ঢুইকা ঠিকই লাশটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে লোকজন মোটামুটিভাবে স্তব্ধ হয়ে গেছে, যে আই কানাকানি করতেছে, তোমরা কেউ কিছু বলবা না, তোমরা কেউ কিছু বলবা না। রাস্তাঘাটে যদি শোনে মানুষ, যদি আর্মিরা যে আবার আক্রমণ করে এই বাড়ির লাশ, এই বাড়ির ছেলে, তো একটু প্রবলেম হইব। তো মানুষ আইসা একটু দেখা জায়গা এইখানে লাশটা রাখছিল।
তা আমরা দেখলাম যে লাস্টটা সোহাগালীন এইখানটা একটা গুলি দিছে যে এই মুহূর্তে একটা বগ রয়ে গেছে, আর এইখানটা গুলি দিছে এখানটা বার হয়েছে। গিয়া ওই ইয়েতে গিয়ে আমরা জানাজা পড়লাম কবরস্থানের মাঠে, ঈদগার মাঠে জানাজা পড়ে তাড়াতাড়ি ওইখানে দাফন তফন করে যার যার মতন শেষে চলে আসলাম। এটুকু দেখছি আমি। এটুকু আমি শুনছি যে যখন নাকি ওইখানে আর্মিরা ক্যাম্প করছে তখন তারা যে অপারেশনটা করবে তাদের সাথে অনেক লোক ছিল, সে সামনে ছিল, তার তো সাহস খুব করা ছিল যে যুদ্ধে আসছি, যুদ্ধ আমরা দমন করেই যাব। তখন পিছের থেকে আমরা শুনছি সব লোক গেছে গা, সে ফায়ে পড়ে গেছে গা, একা পড়ে গেছে গা, ব্রিজের নিচের থেকে আর্মিরা আইসা তারা আক্রমণ করছে, সরাসরি গুলি করছে, এইভাবে হত্যা করে। তখন সকাল 6:30 বা 7টা বাজে, 19 অক্টোবর 6:30 7টা বাজে। ওই সময় আমি ওই আরবি পড়তেছিলাম। আমার ছোটো মামা আসলো, সে বাজারে যাব, তখন সে খবর পাইছে রাস্তার মধ্যে যে আমার ভাই ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে। তখন সে বাজারের ব্যাগটা আমাকে বাড়িতে রেখে সে চলে গেল দয়াগঞ্জে। গিয়ে দেখছে যে তার লাশটা পড়ে রয়েছে দয়াগঞ্জে ব্রিজের সামনে। তখন একটা মেয়ে লোক চাদর বিছায়া পয়সা তুলতেছে, লাস্টে খবর দিতে হইব, পাও জায়গায় নিতে হইব। তখন সে মহিলারা যা বললো যে তুমি কি করো, এই ঘটনা আমার লোকটা মারা গেছে, তারা আজিমপুর নিয়ে যাবো, তা পয়সা তুলতেছে। বললো যে না, তার কানে কানে বললো যে সে তো আমার ভাগিনা লাগে, তা আমি নিয়ে যাবো। ঠিক আছে, বেশ ভালো কথা। তখন ওই কাপড়টা সহ কিছু পয়সা তুলছিল, পয়সা সহ দিয়ে দিল। তখন লুয়ে আসলো প্রায় 10:30 11টা বাজে। আসলো পরে তো আমার ভাইয়ের কুড়ি তিনটা গুলি লাগছে। একটা গুলি এই জায়গা দিয়ে করছে, আরেকটা গুলি এই জায়গা করছে, এই জায়গা ভারে গেছে, আরেকটা গুলি এই জায়গাটা করছে, এই জায়গা ভারে গেছে। 3টা গুলি করছে। তাদের যে অপারেশন গেছিল, অপারেশন তাদের সাকসেস, 16 আনায় সাকসেস হয়েছে। তার পরবর্তীতে হেলিকপ্টার উপরতে আইসা ফায়ার করে করছে কি, তারপরে সে মারা গেছে। কিন্তু কে গুলি করছে, কীভাবে গুলি করছে সেটা তো আমরা দেখি নাই, শুনছি আর কি একটু একটু। যাই হোক, তারপরে লাশ আনা হইলো বাড়িতে। আনার পরে তার লাশটা রাইখা তখন আমার চাচা কুতুবউদ্দিন সাহেব, মাওলানা কুতুবউদ্দিন সাহেব, সে আসলো, এসে দেখলো, বললো যে না, সে তো দেশের জন্য শহীদ হয়েছে, এটা শহীদ, যুদ্ধে মারা গেছে। অতএব তারে এই গোসল করানো যাইব না, তার ড্রেস সহ হালকা পানি দিয়ে ছিটাইয়া তারপরে দাফন করা হয়েছে। যখন নাকি সে 18ই অক্টোবর সকালে বারোয় ঘর থেকে, তখন আমার মাকে শুধু বললো যে মা, আজকে কিছু লোক আসবো, মানে অপারেশনের পরে লোকেরা আসবো, আইসা খাওয়া দাওয়া করবো। মুরগি পাকাইছিল। তারপরে আমার মা যখন ভাই মারা গেল শুনছি, তারপরের থেকে আমার মায়ের 45 বছরের মতন সে মুরগির মাংস টাচ করে নাই, এবং মুরগির মাংসের যে ঝোল যাই হোক, আমরা গর্বিত এই জন্যই যে আমার ভাই
নেতৃত্বে আমি এই জায়গায় অনেক মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে এবং এই দেশে ভাই যতদিন ছিল ততদিন পাক হানাদাররা এই দেশে নামে নেই, নামার কোনো চান্স পায়, স্কোপ পায় নেই। একটা ছোটো কাহিনী কই, সেটা হলো যে তখন রাত্র 3টা বাজে আমি আমার আর চাস্তো ভাই এরা রান্তাছি, একটু পোলাও রান্তাছিলাম, গরু করছি, পোলাও রান্তাছিলাম। তখন সে রাত্র 3টা বাজে, তখন তারা কুমিল্লার থেকে আসলো। কী ব্যাপার, কুমিল্লাতে মানে 7টা মেয়ে খুব সুন্দরী মেয়ে এবং উচ্চশিক্ষিত 7টা মেয়েরে আর্মি পাক হানাদাররা নিতে আসছে গা, লঞ্চে উঠাইয়া রওনা দিছে। তখন তারা এই আর্মি 3টা শিপেরে তারা ডুবাইছে পরে বাঙালি মেয়ে, ওরা সাঁতার জানে, সাঁতার তীরে উঠা গেছে, ওরা মারা গেছে। তারপর 7টা মেয়ের নিয়ে 7টা ফ্যামিলির কাছে যখন পৌঁছায় দিল, তখন সাতটা ফ্যামিলির থেকে তাদের টাকা পয়সা স্বর্ণগয়না যা ছিল সবাই না আমার বাইরে দিয়েছে, যে বাবা লুয়ে যাও, এটা খুশি হয়ে দিলাম। তোর সে বলছে এই টাকা পয়সা নেওয়ার আমার কোনো নাই, আমরা কোরআন শপথ করে আছি এই দেশের শুধু মঙ্গল করবো, অমঙ্গলের জন্য আমরা ট্রেনিং নেই বা যুদ্ধে যাই নেই।